নমস্কার, গুড আফটারনুন। আমি ভালো আছি, সত্যের জয়, জয় জয়কার। থ্যাংক ইউ পূজাস অফিসিয়াল। আচ্ছা, আমি এখন আপনাদের সামনে রয়েছি। আজকে আমি অফিসে রয়েছি। আজকে যদিও অফ ডে, কিন্তু অনেক মানুষ এখানে রয়ে গেছেন। এর আগে একজন এসেছিলেন আসাম থেকে, এই সম্মানটা দিয়েছেন। ওনার মেয়ের সংসার জুড়েছিলাম। তো এটা অনেক বছর আগে, প্রায় লকডাউনের পর মনে হয় 2021 সালে, বা হ্যাঁ 2021 সালেই মনে হয়, আমার ঠিক মনে নেই। আমার কুড়িয়ে ঘরের মানুষ ভালো বলতে পারবে। তো এখন ইউটিউবও চলছে, ফেসবুক লাইভও চলছে। তো ওনারা সম্মান দিলেন, দুটো সম্মান। তো এটা পেয়েছি আজকে। এটা আজকে আমার প্রাপ্তি নয়, এটা আপনাদেরই প্রাপ্তি। তো আপনাদের জন্য আজকে আমার এই সম্মানটা, আপনাদের ভালোবাসায় আজকে আমি ফিরছি। আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আজকে আমি আবারও এই চেয়ারটায় বসতে পেরেছি। সৎ ও নিষ্ঠার সাথে থাকার জন্য এই চেয়ারটায় বসতে পেরেছি। এই চেয়ারটা দেওয়া হলো জনতার। তো এই সম্মানটা রাখার অবশ্যই চেষ্টা করব যতদিন বেঁচে আছি। যেহেতু মানুষের দেওয়া চেয়ারটায় হট সিটে বসে রয়েছি, তো অবশ্যই এই চেয়ারটায় বসে কোনো অন্যায় কাজ করব না। যেদিন আমি জবের থেকে এই কাজটা শুরু করেছি 2013 সাল থেকে, তবে থেকেই এখনো পর্যন্ত আমি নিজে কোনো অন্যায় কাজ করি না, করবও না। মানুষ আমার সাথে অন্যায় করছেন, সেটার জন্য তো আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদে গর্জে উঠেছেন। আপনারা ভালোবাসা আশীর্বাদ দিয়ে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে অজস্র চোখের জল ফেলে দুহাত ভরা আশীর্বাদ দিয়ে অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে আমাকে আবারও ঠিক জায়গায় ফিরিয়ে এনেছেন। এখানে 142 জন, ওখানে 143 জন দেখছিলেন, যাই হোক 98 জন, তো চোখেও কম দেখছি। তো যাই হোক, যারাই দেখছেন, যে কজন মানুষই দেখছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সকল গুরুজনদের চরণে সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। আর আমার বার্তা যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, ছোটদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে দুজনাই এসেছেন আসাম থেকে। ইনিও এসেছেন আসাম থেকে। ইনি ওনার সমস্যা নিয়ে এসেছেন। 3 দিন ধরে আমাকে পাচ্ছেন না, 3 দিন ধরে অপেক্ষা করছেন, টিকিট ক্যান্সেল করেছেন। তারপরও আমি বলেছি আমি কোনো রকম ভাবে দেখা করতে পারবো না। নট গ্যারান্টি পাকা রশিদ দেখা করার জায়গাটা ছিল। তো সেই জায়গায় তবুও মানে ভাইটি অপেক্ষা করেছে, একটু দেখা করবে। ওনার মাও ফোন করেছিলেন আসাম থেকে যে মা তুমি একটু দেখা করো, আমার ছেলের সাথে অনেক আশা নিয়ে গেছে। তো আমি দেখা করার কেউ না, সবই উনি উপরালা, উনি দেখা করেছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ দেখা করানোর ব্যবস্থা করিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমরা শুনে নেব ওনার সমস্যাটা। আর আপনারা সঙ্গে থাকুন। আজকে আপনাদের সাথে লাইভে থাকবো। আমি অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কাছে অনেক কথাই তুলে ধরবো। সেটা পরে, আগে কাজের কথাটা হয়ে যাক। তো একজন এসেছিলেন আসাম থেকে, তিনি সম্মান দিয়ে গেছেন। তার মেয়ে এবং জামাই ভালো আছেন, সংসার করছেন। অনেক লড়াই দিয়েছিলাম, কঠিন লড়াই দিয়েছিলাম আমার 5 সহযোদ্ধা ভাই নিয়ে, রাজীব, সোমেন, মনু, সূর্য, সুমন, তাদেরকে নিয়ে লড়াইটা দিয়েছিলাম। আর আজকে ঠিক ওই আসাম থেকে আরেকজন এসেছেন। তো চলুন দেখা যাক কি করতে পারি। যতটুকু পারবো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যদিও আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমার এই সমাজ থেকে যে শিক্ষায় শিক্ষিত আমি, সেই শিক্ষা যতটুকু আমার মধ্যে আছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমাকে ধরিয়ে দেবেন। 100 বার অধিকার আছে আপনাদের কমেন্টের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো জানাবেন। চলুন ভাই, আপনি তো কোথা থেকে আসছেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আমি আসাম থেকে। আসাম থেকে আসছেন। কদিন ধরে অপেক্ষা করছেন? আজকে 4 দিন হয়েছে। আজকে 4 দিন কেন? আমি তো আপনাকে চলে যেতে বলেছি, তারপরও কেন? আপনার ছাড়া গতি নেই। আপনি যা আপনার অনেক, আমি ইউটিউবে আপনাকে দেখেই আমি ডিফেন্সের সার্ভিস করি, সেজন্য অনেক দিন থেকে আপনার ইউটিউব দেখতে থাকি। আপনার আমি সাবস্ক্রাইব সব কিছু করা আছে আপনার। আচ্ছা, ইউটিউবে দেখে আমি অনেক কষ্ট করে আপনার ফোন নম্বরগুলো আমি অনেক চেষ্টা করছি, মানে অনেক ফোন করছি, কোনো কোথায় পাচ্ছি, মানে ফোনগুলো দেখছি, মানে বের করতে নিউজ রিপোর্টার ওখানে গিয়ে ফোন দেখছি, নম্বর বের করে অনেক খোঁজার পর আপনার নম্বরটা আমি বের করেছি। আচ্ছা, নম্বর বের করে তারপরে আমি ফোন করবো, আবার ফোন করেছি তো তার সুইচ অফ পেয়েছি। তারপরে আবার মারছি, আবার ফোন করছি, দেখি তো সুইচ অন হচ্ছে, দেখি ফোন রিসিভ করা হচ্ছে না। মানে অনেক টেনশনে ছিলাম, মানে কি ফোনটা রিসিভ করবো না, নম্বরটা আমি একদিন কারো ফোন তুলিনি, তো সেই জন্য আমি মানে অনেক টেনশনে ছিলাম। আজকে কমসে কম না হলেও আজকে 6 মাস আগের কথাই বলছি আমি। আচ্ছা, আমি অনেক দেখছি, চেষ্টা করছি। আর আমার মাতা আপনার কি বলবো, ভক্ত বললে হবে, আপনার অনেক
ফোন মানে এনি টাইম ইউটিউবটাই দেখে রাখেন। রাত্রে বেচারি ঘুমাতে পারেন না, ডিউটি থেকে আসেন রাত্রে 2টা পর্যন্ত ইউটিউব দেখতে থাকেন, রাত্রে ঘুমান না। উনিও চাকরি করেন? চাকরি করেন মা। মা। আচ্ছা, তাহলে আমি ইউটিউবে আমি কাকিমাকে এই বার্তা দিতে চাই। আসামে পৌঁছাচ্ছে আমার বার্তা। তো আপনি তো আমার লাইভ দেখেন, শুনলাম আপনি ডিউটি সেরে এসেও রাত 2টো 2:30 পর্যন্ত আমার লাইভ দেখেন, এবং ছেলে বলতে বলতে কান্না করছে। তো আপনাকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সাথে অনেক কি বলবো, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর আমার প্রণাম গ্রহণ করবেন, সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন, আশীর্বাদ করবেন। যেভাবে আশীর্বাদ সেদিনকে ফোনে করছিলেন, তো সেই রকম ভাবে আশীর্বাদ করবেন যাতে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি আপনাদের সামনে, এবং কোনোদিন মানুষকে মিসগাইড না করি, সৎ ও নিষ্ঠার সাথে যেন মানুষের পাশে থাকতে পারি, এবং মানুষের পাশে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এবং মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আপনি আমার প্রণাম নেবেন। ঠিক আছে, কাঁদবে না। তোমরা কাঁদলে আমি কাঁদি, আমি কিন্তু এবার থেকে কাঁদবো না বলে ভেবেছি। ঠিক আছে। তারপরে ওই মা দেখতে থাকেন, মাকে আমি বলি তুমি আরাম করো, তুমি আবার মর্নিং শিফট ডিউটি যেতে হবে, এরকম কথা বলি। কেউ ঘুমে পায় না, মা মানে বেচারি হার্টের পেশেন্ট, উপর থেকে 2টা পাওয়ার জন্য চলতে পারেন না। আচ্ছা, আপনার প্রবলেম বহু, একটা হাত ভাঙা। বেচারি নিজে ঘরে কেউ আমার বাড়িতে নেই, মা আর আমি। আচ্ছা, আমি জব করি, আমি ডিফেন্সে। তুমি ডিফেন্সে চাকরি করছো? কত বছর? আজকে আমার 12 বছর কমপ্লিট। 12 বছর কমপ্লিট হলো। আর আমি তো বছরে তো 1 মাস 2 মাস ছুটি পান, তো আমি আসি যে ছুটি, তো ওটা দিয়ে মার আমি কি সাহায্য করবো? মা বেচারি একা নিজে রান্না বাজার সব কিছু একাই করেন। আচ্ছা আচ্ছা। তো এই জন্য এখন মার জন্য অনেক কষ্ট, তো আমি বিয়ে করে সত্যি কথা বলে আমি কোনো সুখ পাই। ঠিক আছে, আমি এবার শুনে নেব ওনাদের সমস্যাটা। আপনারা সকলের সঙ্গে থাকুন, আপনার সাথে পরে কথা বলছি। এবং পরে এই জীবনে সত্যি বলতে গেলে আমি 5টা বছর বিয়ের আমি বহুত সুন্দরভাবেই ছিলাম। বিয়ে করে 5টা বছর, আমি বিয়ে করার পর আমার মিসেসের বাবা সবচেয়ে বেস্ট আর বহুত বড়িয়া মানুষ ছিল। ওনার বাবা পুলিশে চাকরি করতেন, আসাম পুলিশে চাকরি করতেন। হ্যাঁ, তো উনি যখন মারা গিয়ে, আমাকে বিয়ে দিয়ে 3 মাস পর উনি মারা গিয়ে। অ্যাকচুয়ালি আমি বিয়ে করছি ওনার মাকে দেখে না, ওনার বাবাকে দেখে। দেখাশোনা করে বিয়ে করেছেন? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। তো অ্যারেঞ্জ ম্যারেজ করে তারপরে আমি মেন কথা, আমি আমার বোনের জামাই গিয়ে, আমার বোনের জামাই ডিফেন্সে সার্ভিস করে, তো আমরা দুজন ছুটি মিলিয়ে এসে আমি গুয়াহাটিতে এসে অ্যাকচুয়ালি ঘটকের জুড়েই আমি এই সম্পর্কটা পেয়েছিলাম, ঘটকে দেখিয়েছিলাম। তো দেখে গেলাম, তো যাওয়ার পর ভীষণ গরম ছিল ওই সময়। কত বছর বিয়ে হয়েছে? বিচে মেরে সার্টিফিকেট আছে। রেজিস্ট্রি ম্যারেজ আছে? হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ আছে। হ্যাঁ, মেরে সব আছে। অশান্তি কি নিয়ে? আমার অশান্তি কি নিয়ে? তারপরে বিয়েটা হলো, বিয়ে হওয়ার পর কোনো আমরা যখন মেয়ে দেখতে যাচ্ছি না, আমার মাও তখন বললো যে আমাকে এবার মেয়েটা পছন্দ করবে। আমি অনেক মেয়ে রিজেক্ট করেছিলাম, কেন আমি বিয়ে করার জন্য সবসময় ভয় করতাম। আমি চাকরি করছি, চাকরি করার পর আমার মনে একটা ভয় থাকতো। আমি লোকের বন্ধু সুন্দর ওদেরকে দেখি, তো আচ্ছা চাকরি করার পর উনি অনেক কষ্টই থাকে, কি কত করে বউ দেখছি উনার নামে কেস করে, ওটা করে চলে যায়। ওইভাবে আমি বিয়ে করার জন্য অনেক ভয় করতাম। আমি একটা ঠিক আছে, যদি মেচুরিট হয়েও আছি, তো মেচুরিটির মতো ভাবতাম না নিজেকে। আমাকে ভয় লাগতো বিয়ে করবো, আমার বুকে খাওয়াবো কি করে, চলাবো কি করে। তো এইভাবে ভেবে মা আমাকে সবসময় বলতো, না তুই বিয়ে করতে হবে। তো এবার দেখে মেয়ে রিজেক্ট করবে না, এবার মেয়ে দেখে কনফার্ম করে আয়। তো আমি গিয়ে মেয়েকে দেখলাম, দেখার পর ঠিক আছে, এবার দেখে সে কথাবার্তা পছন্দ করলাম, পরে কনফার্ম করে আসছি। আসার পর 6 মাস বিয়ে ঠিক আছে, তারপরে পরে জানাবে বললে, তো পরে বিয়ের পরে তার বাড়িতে আসার পরে জানিয়েছে ঠিকঠাক চলছে। তার বিয়ের তো 6 মাস পরে বিয়ে দিতে বলছে। তো তখন থেকে 6 মাস পর্যন্ত আমাকে ফোনের মধ্যে কথাবার্তা চলতে। তো মধ্যে আমাদের বিয়ে, আমার মা বিয়েটাও ভেঙে দিয়েছিল। বিয়ের পর কেমন ছিল? বিয়ের পর কি, বিয়ে যখন করতে সব ঠিকঠাকই ছিল, যেন ওনার বাবা আমাকে বিয়ে দিয়ে 3 মাস পর বাবা মারা গেছে। তো বাবা থাকা পর্যন্ত খুব সুন্দরই ছিল। তো তারপরে বিয়ের পর ঠিকঠাকই চলতেন, লেকিন ওনার মার সঙ্গে কথা বলতো, আমি মার সঙ্গে কথা বলতে আমি কি ধ্যান দেবো আমার কোনো মতো। আর আমি তো ঘরের মধ্যে 24 ঘন্টা বসে থাকতে পারি, আমি তো চাকরিতে থাকি। ও ঘরে কি করছে না করছে আমি তো কিছু দেখতে পাই না। সেই জন্য সে ফোন সবসময় আমাকে, ওনার মাটা অ্যাকচুয়ালি মা ঠিক না, মা আর ভাই। বিয়ে করে কতদিন ভালো ছিল? 5 বছর পর্যন্ত আমরা সংসার করলাম। বাচ্চা আছে? আমার এক ছেলে আছে। সমস্যা কি নিয়ে শুনি?
সমস্যা দিদি কিছু যেদিনটা না। লাস্ট শুরু হয় কি হ্যাঁ, সমস্যা একটা আছে যে ওই রেকর্ডিংটা যদি আপনি শুনতে চান যদি, তাহলে তখন ওই রেকর্ডিংটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো এর মেন এই রেকর্ডিংটা নিয়েই যে লাফড়া হলো হবে। মানে কারোর সাথে সম্পর্ক না না, তাহলে রেকর্ডিংটা কি মানে কি, আমি অ্যাকচুয়ালি আমার বই আমার সবসময় একটাই কথা বলতো আগে, তো যখন বাড়িতে থাকে আমি তো দেখো থাকি ভিডিও কল করতাম, ওকে দেখতাম, রান্না বান্না করতে কাজ করতাম, মুখটা খুলে রাখতো। তো আমি বলতাম তো মুখটা কেন খুলে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, না, মুখটা ফুলিয়ে রাখতো। তো মুখটা ফুলিয়ে রাখার জন্য তখন আমি ওকে জিজ্ঞাসা করতাম, তুই মুখটা কেন ফুলিয়ে রেখেছো? ঠিক আছে ভাই, কেন মিষ্টি কুমড়ের মতো মুখটা বানিয়ে রাখো? যেত আমার বোন, আমার তো গায়ে লাগে না। তো আমি জিজ্ঞাসা কি বাড়িতে কোনো সমস্যা, আমার মার কোনো প্রবলেম হয়েছে না? কিছু না বলে। তো আমার মা তোমাকে কিছু বললো? বলে না। আমার বোন ছিল, বোনই কিছু বললো? কেন কেউ কিছু বলে না, তো মুখটা কেন ফুলিয়ে রেখেছো? বলো কথাটা, কোনো প্রবলেম আছে তো বলো না। এই রেকর্ডটার মধ্যে কি আছে? রেকর্ডটার মধ্যে মানে ওনার দেখেন কি আমি এবার যখন এই রেকর্ডটাকে কেন্দ্র করে অশান্তি? এই রেকর্ডে মানে মেইন জিনিসটা কি আছে? মেয়ের রেকর্ডের মধ্যে মানে ডিস্টার আছে কি, ওনার মা, আমার মিসেস আমার ঘরে, ওনার মা এখান থেকে ফোন করে মানে উল্টা পুল্টা মানে ইন্ধন যোগায়, মা ইন্ধন যোগায়, তার জন্য সংসারটা ভেঙে যাচ্ছে। তো ওটা করার পর তখন আমি যখন ওনার বাড়িতে, আমি শ্বশুর বাড়িতে আমার বুকে নিয়ে আসলাম ঘোরার জন্য, 15 দিনের জন্য আসা যাওয়া, আমি এসিতে টিকিট করা। আমার বুকে আজ পর্যন্ত বিনা এসিতে নিয়ে আসেন, জিজ্ঞাসা করলেও বলতে পারো। তো সবসময় নিয়ে আসতাম। তো 15 দিনের জন্য আমি বললাম চলো 15 দিন তোমার বাড়িতে যাবো। তো 15 দিনের জন্য নিয়ে আসছি। ওনার বাড়িতে এসে সুন্দরভাবে আমরা ছিলাম, কামাখ্যা সামাখ্যা ঘুরে আসছি। আমি অ্যাকচুয়ালি বাবার কাজ করে আসছিলাম গয়াতে, গয়া কাজ করে আসার পরে। তো আসার পরে আমি গয়াতে গেছি, আমার টাকা পয়সার কি প্রবলেম না প্রবলেম ওটা আমার বউ আমার মধ্যেই রাখো না, তোমার মাকে তো কোনো কথা জানানোর দরকার নেই। আর আমি সবার সামনে আমি কি আমার টাকাটা দেখাবো না? আমার কাছে একটা টাকা আছে, বাড়ি আছে, তো আমি হিসাবে তো চলতে হবে আমাকে অবশ্যই। তো ওই জিনিসটা মানে আমার বউ আর শাশুড়ি মানে তো খিচুড়ি বানিয়ে রেখেছে। তো আমার মাকে যেইভাবে কথা বললো রেকর্ডিংয়ে, তো আমি শুনে মানে আমার মাথাটা কাজ করলো। কেউ যদি আমার নিজের মাকে যদি খারাপ বলে করলে, তো আমাকে তো ভালো লাগবে না, মার বিষয় বলি। তো আমি এই কথাটা রেকর্ডে মানে মেন খারাপ হলে আমার এই রেকর্ডটা আমার বোনকে, মাকে আর দিদিকে পাঠিয়েছিলাম। আচ্ছা, তো পাঠিয়ে দিয়েছি, তো ওদেরকে যখন মুখে বলছি তো ওরা কেউ বিশ্বাস করে না। আর আমার মা আমাকে বিশ্বাস করে না, কেন কি আমার বউকে যেতে বিশ্বাস করে। তুমি রেকর্ডিংটা পেলে কি করে? ওইটাই ইচ্ছে যে করছি। তবে 4 দিন যখন আমি এসি চুনার বাড়িতে রইলাম, 3 দিন মতো থাকলাম। থাকার পর তারপরে দিনে আমি মানে কি হলো, আমার কি মন গেলো, তার মোবাইলটা নিয়েছে। মোবাইলটা নিয়ে আমি দেখলাম। দেখার পর তারপরে অটোমেটিক আমি ভিডিও রেকর্ডিং মধ্যে চলে গেলাম। কল রেকর্ডে গেছি। তো আমার মার সঙ্গে, বোনের সঙ্গে, দিদির সঙ্গে, ওনার ভাইয়ের সঙ্গে সব সঙ্গে কথা বলা আছে। ওদের সঙ্গে বলো আমার মতলব না, যেন কি আমার বোনের যে আমার ডিফেন্স আছে, তো আমার মা যেরকম আমার বোনকে বুঝান, তো আমার একটা আবদার আছে না যে আমার শাশুড়ি কি জানি আমার জন্য ওইভাবে কথা বলেনি কি। তো আমিও ভেবেছিলাম চলো ওনার মার সঙ্গে কথা বলছি, এটা শুনি কি মা না মা বেটি কি কথা বলে, এটা শুনবো বলে আমি শোনার জন্য চেষ্টা করলাম। তো ওটা চেষ্টা যখন করলাম, শুনে আমি হেডফোন লাগিয়ে বিছনা চুপচাপ ঘুমিয়ে শুনছি। তো শুনতে গিয়ে আমার কান মাথা সব গরম হয়ে গেল। যে কোনো রকম মারধর করেছো নাকি? অশান্তি করেছো? অন্য কিছু না। এই জন্য বললাম যদি আমার কথা কেউ যদি বিশ্বাস না করেন, তা আমি তো কোর্টের মধ্যে কথা বললাম। যদি তোমার কেস হয়েছে? কেস চলছে, যে ডিবি কেসের পুরো কাগজপত্র রেখে কেস চলছে, তারপরে তুমি ওখানে পঞ্চায়েতকে জানাওনি? আমাদের কোনো পঞ্চায়েত সিস্টেম তো নেই। তো তোমাদের কোনো কি সিস্টেম তাহলে? সব কোর্টের মধ্যে যা চলছে ওটাই কোর্টের হিসাবেই সব চলতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো মানে ওখানে পার্টিগত ব্যাপারে পারিবারিক সমস্যা দেখে না? না, আমি কোর্টকেও আমি কথা বললাম, ঠিক আছে আমার বুকে যদি আমি মারছি, পিটছি, অত্যাচার করলাম, তাহলে আপনি আমার ঘরে আপনি এনকোয়ারি করেন। আমার আশেপাশে লোকজন আছে, যদি আমরা আছি যখন নিজস্ব ঘর নেই, তখন আমরা আছি কোয়ার্টার। আমি যে জীবনে আমরা কষ্ট করলাম দিদি, আমি অ্যাকচুয়ালি করে গরিব ঘরের ছেলে। আমার বাবা মা অনেক কষ্ট করে বড় হলো না, তা আমাদেরকে বড় বানিয়েছে। আমি চাকরি করে জাস্ট পাড়াতে আমি দাঁড়িয়েছিলাম, সেই পাটা আমি দাঁড়িয়ে যে আজকে সংসার কত করে সুন্দর উঠলাম না, আমার বউ আমার পা আবার কেটে ফেলল। আচ্ছা, মানে উঠতে দিল না আমাকে। কি কি কেস হয়েছে? কেস করেছে ডিবি কেস, ডোমিসাইল ভায়োলেন্সের কেস। তো আমি আমি যদি আমার বউকে আমি মারপিট অত্যাচার করলাম, তাহলে আমার আশেপাশে এনকোয়ারি করান। আমি জাজকেও জিজ্ঞাসা বললাম, জাজকে এই যে এবার 4 তারিখে আমি জাজকে বললাম, আর আমার অ্যাডভোকেট আমার সাপোর্ট নেই, উনাদের বিষয়ে কথা বলে। এখন 8,000 অ্যাডভোকেট, তাহলে তোমার সাপোর্ট নেই যখন, তাহলে একটা ভালো অ্যাডভোকেট দেখো। ওটাই তো। এখন আমি সবচেয়ে প্রথম হিসেবে আপনার কাছে আছে দিদি, যখন আপনার থেকে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার সমস্যাটা শুনে তুমি একটা ভালো অ্যাডভোকেট দেখো। যদি না হয়, আমার ওখানে চেনা পরিচিতি আছে, আমি এখান থেকে ফোন করব, বলে দেবো তুমি একটা ভালো অ্যাডভোকেট দেখো। অ্যাডভোকেট দেখে তোমার যে মামলাগুলো চলছে, তুমি তোমার অ্যাডভোকেট কাজ করছে না বলছো, কি জন্য বলছো কাজ করছে না? কিভাবে বলছি দিদি, দেখেন আমার মামলা চলছে কত বছর? আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর মামলা চলছে? এই মে মাসের 22-23 তারিখে আমার মিসেস আসে, 2 বছর 1.5 বছর হয়েছে মামলা।
কি কি কেস আছে? বধূ নির্যাতন কেস আছে, উনি ডিবি কেস দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়েছে, তারপরে এখন পয়সার মানে মেনটেনেন্স তো বাচ্চা আছে। আমার এক ছেলে আছে, এখন 5 বছর চলছে। তা আমি এই কথা আমি জাজকেও বললাম, এবারে 4 তারিখে গেলাম, তা জাজকে গিয়ে আমি বললাম, জাজের সামনে দাঁড়িয়েছে, আমাকে বলছে কি হলো, তোমার তো অ্যাকশনে আছে বলে তুমি বলে তোমার কেউ উদ্দেশ্যে দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি, আজকে তোমার 4-5 মাস থেকে তোমার অ্যাকশন আছে। আমি তো স্যার আপনাকে প্রথমবারে বললাম যে আমি ডিভিশন সার্ভিস করি, আমার ছুটি নেই, বছরে 2বার বা 3বার হেডিং আমি দাঁড়াতে পারবো, তার সাথে আমি দাঁড়াতে পারবো। আমি কথা বললাম, তো বলার পর বলছে না তুমি মেনটেন্স দিবিকে দিবে না। তা আমি বলছি মেনটেন্স পার মাস 8,000 টাকা দিতে হবে। আমি চাই 8,000 টাকা আমি দিতে পারবো, আমার চলছে, আমার ঘরে আমার না উকিল বাবু তো না, রায়ের উপরে তো মেনটেনেন্স দিতে হবে। হ্যাঁ, তো আমি বলছি তোমার রায় বেরিয়েছে কি? না, রায় কি জানি বেরিয়েছে জানি না, ওটা তোমার উকিল ওর কাছ থেকে জানো নি? না দেয় না কিছু। আমাকে বলছে হ্যাঁ আমার তো কি কি সাইন নিয়েছেন এবার, আর কি কি সাইন নিয়ে ওটা জানি না, সাইন তো নিচ্ছে, আমি দিতে রয়েছি। তুমি তো পড়াশোনা জানো, তা তুমি পড়ে সই করছো না? তো আমি সেই জন্য মানে আর প্রবলেম হলো আমার। তো আমি ফটো করে দিয়ে আমার দিদি সত্যিকারের মাথা কাজ করছে না। আমি তো সত্যিকারে বলছি আজকে আমি দিদি যেরকম কখন কোন মনে মধ্যে ভাবে নিজের হাতে নিজের রাইফেল নিয়ে নিজেকে নিজে শুট করি। পাগল, এই নিজের রাইফেল নিয়ে নিজেকে কেউ শুট করে? বেঁচে থাকার নামই তো যুদ্ধ করে, বেঁচে থাকার নামই তো জীবন। আমি সত্যি কথা বলতে এগুলো কেউ করে না, ওটাই দেখে তুমি একটা ডিফেন্সে চাকরি করছো, একটা সংকল্প করেছো, এত অশান্তি এই ধরনের মানসিকতা রাখলে তোমাদের চলবে কি? তাহলে আমরা সুরক্ষিত থাকবো কি করে? তো এটাই জিনিসটার জন্য আমি মানে তখন ভাবছি গেলে আমি সংসারটা করো না, আসো না, আমি বলছি, আমি কোর্টের মধ্যে বললাম তুমি এসে যাও, তুমি এখন কেন করছো। সে আমাকে দেখে পাছা দেখে, মানে আমার দিকে ঘুরেও দেখবে না, মানে আমাকে দেখতেই পারে না, সেভাবে করলো অ্যাকচুয়ালি। আর সবচেয়ে প্রথম কথা দিদি আরেকটা আছে কি, ওনার মেসো ও থাকে শিলচর থেকে উনি এসে সব প্রত্যেক হেরেঙে দাঁড়ায়। আর যে অ্যাকচুয়ালি ওদের প্রবলেম ছিল কি জানেন তো, ওনার বাবা মারা যাওয়ার পর, বাবার সার্ভিস ছিল, বাবা 5 বছর হলো, 5 বছর পর মারা যাওয়ার পর, তো 5 বছর তো ওনারা ওদের নিজস্ব মাটি বাড়ি ঘর বাড়ি নেই। তো সেই জন্য ওরা কি গুলো ওখানে কোয়ার্টারে থাকতেন। তো কোয়ার্টারের মধ্যে 5 বছর ধরে থাকলো, যেদিন বাবার চাকরি ছিল তো চাকরির ফুল পেনশন পেত, তো পেনশন পাওয়া মানে ঠিকঠাক 5 বছর, সেই জন্য সংসারটা ঠিক ছিল। তা আমাকে বউ মধ্যে মধ্যে খালি এই কথা বলতো, তোমার কথা কি হলো, তুমি এরকম করে তুমি আমার বাবার মতো কোনোদিন হতে পারবে না। আমি তোমার বাবার মতো আমি হয়ে আমি করবো কি বলবো। কিন্তু ওনার বাবা ওই সেম ঘরের মধ্যে, মানে ওনার বাবার সঙ্গে, বাবার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওনার সব মার পরিবারের সঙ্গে সম্পর্ক, ওখানে আছে। তো আমাকে সেম আমাকে বলছে আমার শাশুড়ি, তুমি এক কাম করো তাহলে। মেয়েরা সংসার যদি না করে, জোর করে তো সংসার করানো যায় না। এবার সেই জায়গায় ধরো তুমি একটা চাকরি করছো, তুমি তো একটা পড়াশোনা জানো, শিক্ষিত ছেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি আত্মহত্যা মানসিকতা তো রাখবেই না প্রথমত। এই মানসিক, এটা তো মানুষের শেষ না। তোমাকে পৃথিবীতে মা বাবা যে জন্ম দিয়েছেন, আলো দেখিয়েছেন, তোমাকে নিশ্চয়ই নিজে রাইফেল দিয়ে নিজেকে মেরে ফেলার জন্য নয়। তুমি যে কষ্ট করে পড়াশোনা করে তোমার কোয়ালিটি অনুযায়ী তুমি যে চাকরিটা পেয়েছো, এখনকার দিনে মানুষ তো পড়াশোনা করে চাকরি পাচ্ছে না প্রথমত। তোমার তারা জীবন আছে আলাদা, তাই তো? আর 5টা মানুষের তো সেটাও নেই, বেকারত্বের জ্বালায় ভুগছে। তোমার তো সেই একটা জায়গা তো রয়েছে, হ্যাঁ কি না? এবার মানুষের জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যদি তোমার কপালে লিখন থাকে যে বউ ফিরে আসবে, তো বউ তো এমনিও ফিরে আসবে। আর যদি মনে হয় যে কপালে লিখন যদি না থাকে যে না এই বউ সংসার হবে না, ডিভোর্স হবে, তো তুমি কি রাইফেল দিয়ে গুলি করলে নিজেকে তুমি মরে গেলে কি তুমি এটা বিচারটা পাবে? পাবো না, সেটাই তো ভেবে আমি রইলাম। তাহলে বহুত আগে নিজেকে নিজে क्या করলাম বুঝলাম, দিন রাত কাঁদতে রয়েছি। দিদি আমি একটাই কি, আমি বজরংবলীকে বহুত মানি, আমি বজরংবলীর ভক্ত আছে, আমি পূজা করি। তাহলে ঠাকুর বিশ্বাসী যখন তো আত্মহত্যা করা তো মহাপাপ, এটা জানো তো। এই বজরংবলী আমাকে সবকিছু বাঁচিয়ে রাখলো। আর আজ কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি আমি বলে, আমি বজরংবলীর কৃপাতে আছি। মা আমাকে কালকে বলেছেন যে আমার ছেলে এমন একটা মানসিকতায় আছে, ও সবসময় মরবো করে, আপনি একটু দেখা করুন। ঠিক আছে, ওই জন্যই আমি তোমার সাথে দেখা করলাম। তো আমার কথা হলো কি, দেখো ভাই, মরে যাওয়াটা কোনো সলিউশন নয় জীবনে, বেঁচে থেকে লড়াইটা দেওয়াটাই সলিউশন। জীবনে বাধা আসবে, অনেক বড় বড় বাধাকে অতিক্রম করতে হবে। এটা তো একটা সাংসারিক জীবনে পথ চলতে গেলে কত বাধা আসে। আজকে যদি দেশে যুদ্ধ বাঁধে, তুমি কি করবে? যুদ্ধ লড়বে তো, নাহলে তো আমরা সুরক্ষিত থাকবো না। তা তোমরা যদি ঠিক না থাকো, তোমাদের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো কি করে? সেই কথাই তো বলছি দিদি, এখন আমি যে টেনশনে আছি। তুমি ভারত মা, আমি যুদ্ধ বিশ্বাস করে আছে, ভিডিও আপনি দেখতে পারবেন। আমি যে এত অপারেশনের কথা, আমাদের লোকের মারা গেছে, আমার কানের সামনে গুলি, মাথার সামনে উপর থেকে গুলি যাচ্ছে যখন, আমি জানি না বজরংবলী এই জন্য বলি আমার সব ক্ষেত্রে আমার বাঁচান। অবশ্যই ঠাকুরই সব। আমি কিভাবে যাচ্ছি আমি জানি না। তো ওই সময় তো ভাবেন, আমি যখন আমি অপারেশনে যখন যাওয়ার পরে মানে আমি খালি বউ বাচ্চার কথাই চিন্তা করি। কি করবো, উপর থেকে আমার মা একা, আবার হাই প্রেশারের মানুষ, হার্টের পেশেন্ট,
ঘরের মধ্যে একা যদি থাকে কনফ্লিক্ট হয়ে যায় না। তুমি লয়ারটাকে চেঞ্জ করো, তোমার যদি মনে হয় যে না আমার লয়ার কাজ করছে না। দেখেন নিজে দেখেন কথাটা শুনলেন, আমি যে লয়ার কেন বলবো না। হ্যালো হ্যালো, লয়ারে মানে কথাটা কি হয়েছে, লয়ার জনটা মানে কি আপনি যখন আমার অ্যাডভোকেট, আপনি আমার পক্ষে কথাটা বলবেন না। যদি আমি তো আমি তো বারবার অ্যাডভোকেট বলছি আমার বাচ্চা আমি পরিবারে ছাড়িনি, আমার বাচ্চা পরিবার আমাকে ফিরিয়ে করে দাও, আমি ছাড়িনি, আমাকে মারপিট করে না, অত্যাচার করে না, হ্যারাসমেন্টও করিনি। যদি করছি তাহলে আপনারা ভেরিফাই করেন, এনকোয়ারি করেন। পুলিশ ইনকোয়ারি করেনি, কোনো কিছু করেনি। তো আমাকে বলে এগুলো হবে, পরে হবে, ভোট টাইম আছে বলে অনেক। না না, তোমার তো জামিন নিয়েছো তো বধূ নির্যাতন কেসে। হ্যাঁ, বধূ নির্যাতন যখন কেসটা হলো তুমি তো জামিন নিয়েছো, পুলিশ ভেরিফিকেশন করেনি? না আমার কোনো কিছু করে, আমার পুলিশ ভেরিফিকেশন মানে কি, আমার তো আমার নামে মানে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট এখনো আসেনি। জামিন নিয়েছো? না জামিন শুনতে তো আসেনি আমার। তা কেস হয়েছে জামিন নাওনি? মানে আমার উপর থানায় ডালার জন্য জেলে, না আমার কখন জেলে ডালার কোনো কিছু এখনো দেয়নি। জেলে ঢালা না, তাহলে কি কেস হয়েছে দেখি, পেপারস দেখি। কেস হলে তো জামিন নিতে হয়। তখন তো জানি না স্যার দিদি এখন অ্যাডভোকেট কি কি কাজ করলো, আমি তো সেই কথা বললাম। বধূ নির্যাতন কেস হলে তো তোমাকে জামিন নিতে হবে, তুমি জামিন নিয়েছো? তুমি বলছো না নাওনি, 1.5 বছর কেস হয়েছে জামিন নাওনি, এটা কি বলছো? বুঝতে পারছি না। দিদিগুলো কি আর দেখে না কি কি লেখে রেখেছে দুনিয়া, কি কি দিয়েছে সে। ডিমান্ড গুলো দেখেন না কত বড় হেভি ডিমান্ড দিয়েছে। ডাইরেক্ট থানায় কেস করেনি, কোর্টে কেস করেছে। কোর্টে কেস করেছে, থানার মধ্যে আমাকে থানা পর্যন্ত নিয়ে গেছিল। থানাতে তো মানে থানাতে তো যাবেই কাগজ। থানার মধ্যে কি আমি ওনার ঘরে কমসে কম আমার বধূ নির্যাতন থানা থেকেই হয়। 6 মাস পর্যন্ত, না থানা থেকে হয়নি, 6 মাস পর্যন্ত ওনার ঘরের মধ্যে আমি মানে উনি কোর্টের উকিলবাবুর মাধ্যম দিয়ে থানায় গেছে, মানে এখানে তো তোমার এফআইআর কপিটা নেই। না থানাতে কোর্টে উকিল তরফ থেকে কোনো থানাতে যাওয়া হয়নি, ডাইরেক্ট মানে প্রথম ওনার বাড়িতে আমরা যখন এখানে তো কোনো স্ট্যাম্পও নেই, কিছু নেই, কোনো স্ট্যাম্পই নেই, কারো সিগনেচারও নেই। এটাতে আছে না না, এই যে এই কেসটাতে কোনো সিগনেচারই নেই, শুধু কেস নাম্বারটা লেখা আছে, মানে কারো সিগনেচার নেই। দেখো, দেখেছো? হ্যাঁ, তুমি এগুলো দাও, আমি উকিল। এই যে আমার মিসেস আমার কি ফিল্ম লাগাচ্ছে দেখেন এগুলো সব, এই তো এফআইআর করেছে। কিন্তু সমাজ কল্যাণ বিভাগে তো এফআইআর করেছে, আর এগুলো কমপ্লেন করেছে। জিনিস বলে এগুলো সব করছে খুঁজছে। বিয়েতে যে জিনিসপত্র দিয়েছিল সব নিয়ে গেছে। বিয়েতে কি দিল দিদি, ওই যে বাসন যে এগুলো পূজার তো এখানে লিস্ট করেছে, এগুলোই বাস এগুলোই জিনিস নিয়ে চলে গেছে। না আছে, কোর্টে আবেদন করেছে মালপত্র ফেরতের জন্য। যে কোর্টে মানে তখন আমি বলছি এখন ডিভোর্স হলে তুমি কেমনে, না না, ডিভোর্স না হলো মালপত্র ফেরতের অর্ডার এলাম, তোমাকে মালপত্র আমাকে বলছে এখন মানে কোর্টে যে উকিলে বলছিল তোমার পারমিশন পেয়েছে, ওই পুলিশ দিয়ে তোমাদের বাড়িতে যাবে, যে মালগুলো নিয়ে আসবে। হ্যাঁ, দিয়ে দেবে, নিয়ে যাও, আমাদের জন্য মানা নেই, যা জিনিস তোমার সব নিয়ে যাবো দিয়ে দেবে, কারণ ওটা অর্ডার নিয়ে মাল আনতে যাবে। সেটাই যাক, আমি তো মানা করিনি। তাহলে আমার দিদি আমার ছেলের জন্য, ছেলে আমার একটা বহুত লাকি বয়স দিদি, সত্যিকার ছেলের জন্য আমি চিন্তা পাচ্ছি না। আমি সৈনিক, দেখো ভাই, জোর করে তো সংসার হয় না। ঠিক আছে দিদি, না প্রথমত উনি যদি না আসে আমাকে, আমি যে এবার কোর্টে গেলাম সেই কথাই বললাম। তুমি একটা ভালো লয়ার, আমি তোমাকে বলছি, আমি দেখছি আমার ওই যে গুয়াহাটিতে একজনের চেনা পরিচিতি আছে আমার, তো আমি দেখছি ওখানে কেসটা যদি এখানে কি ট্রান্সফার করে না যাবে না কলকাতা। তোমার তো বাড়ি কলকাতা না, তোমার বাড়ি তো আসাম। হ্যাঁ আসাম না, ট্রান্সফার করা যাবে, যাতে আমি হ্যারাসমেন্ট করতে চাই উনিও যাতে হ্যারাসমেন্ট। না না না, দুজনের বাড়ি তো আসাম, তুমি এখানে এসে কি করে করবে? একটু দূরক, মানে আমি যখন দূর আছি সেও দূরাক না, লোক সে। এখন আমি জানি না যে আপনার কাছে আছে অনেক আশা নিয়ে, বাস আপনার এখন ভগবানে আপনার রাস্তা আমাকে ভগবানে দেখা। দেখো আমি তোমাকে দুটো কথা বলতে পারি, একটা হলো তুমি ভালো লয়ার দেখো, দিয়ে সব কেসগুলো ওনার হাতে তুমি দিয়ে দাও। তুমি তো এখন চাকরি করছো, জোর করে সংসার হয় না, এটা মনস্থির করো। আর তৃতীয় কথা হলো কি, কখনো নিজে মরবো এই মানসিকতা আনবে না, ঠিক আছে? কারণ মা বাবা আছেন পৃথিবীতে, আলো দেখিয়েছেন তারা। বাবা তো নেই, আমার মাই মা আছে, তাহলে তুমি একবার মায়ের কথা চিন্তা করছো না, সন্তানটার কথা চিন্তা করছো না? দেখতে পাও না পাও, সে তো জানবে যে আমার বাবা আছে, এই মানসিকতাটা আনবেই না, ঠিক আছে? তুমি লয়ার দেখে দেখো কি হয় না হয়,
তারপর তুমি আমাকে ফোন করো। এডভোকেটের কথাটা বললো, তা আমাকে তুমি চলো মিলে তুমি 8,000 টাকা দিবেই দিবে না, আমি বলছি আমি দেবো। তো চলো জাজের কাছে কথা বলো, জাজের সঙ্গে নিয়ে গেলো, জাজও আমাকে সেম কথা বলছে, তো তুমি টাকা দেবে কি দেবে না বলে। আমি বলি জাজকে বললাম স্যার আমি টাকা কেন দেবো, যদি ওকে টাকা দিয়ে দিই উনি তো আরো আসতে চাইবে না, যখন ওই ঘটে টাকা যখন হাতে পেয়ে যাবে তো সে তো আসতে চাবেই না। টাকা পাচ্ছে, তখন জাজ আমাকে কথা বলছে, ওগুলো কথা বাদ দাও, বলে তুমি টাকা দেবে কি দেবে না। তো বলছে ওকে বোঝাচ্ছে, বুঝাও বলে একে বুঝাও বলে ওকিলকে বলছে। আমি বলছি ওকিলকে স্যার আপনি এটা কথা বলছেন, ঠিক আছে আমি যদি ওকে মারছি পিটছি অত্যাচার করলাম রেজম করলাম, আপনি এনকোয়ারি করান, জাজকে আমি ডাইরেক্ট বললাম আপনি এনকোয়ারি করান, ভেরিফাই করান, উইটনেস মাঙে চান, আপনি এভাবে কেমনি আপনি ডাইরেক্ট 8,000 টাকা স্যার আমি দেবই না। এই কথা বলাতে তো শুনছে, তাহলে শুনে নেয়, আমার কথা শুনতে চেষ্টা করছে না। তুমি বলে আরো প্লাস বলছে তুমি 6 মাস থেকে তোমার অ্যাকশন আছে, আর 6 মাস থেকে তুমি আসো না, তোমার এটার মধ্যে আজকে 8,000 করে, আজকে অক্টোবর মাস থেকে নিয়ে অক্টোবর পর্যন্ত 8,000 করে এত টাকা হয়েছে, 52,000 কত হয়েছে। তাহলে তোমার তো রায় বেরিয়ে গেছে। হ্যাঁ রায় বেরিয়ে গেছে, তাই মানে তুমি দিচ্ছ না কেন? তো 82,000 রুপিস তুমি একেবারে দিতে হবে ওকে, আর তারপর তুমি মাসে মাসে 8,000 করে দিতে হবে। তারপর নেটে তোমার জন্য আমি অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাচ্ছি, আর অ্যারেস্ট তোমার করে। আমি বলছি স্যার তাহলে ঠিক আছে আপনি অ্যারেস্ট করে দেন, আমাকে জেলে পাঠিয়ে দেন। করে না, সিস্টেম তোমাকে দিতে হবে, টাকা দিয়ে দিলে দিদি সে যাবে না, না সেটা তো প্রবলেম। আমি কি বলি শুনো, তোমার কোর্টকে অমান্য করতে নেই। কোর্টে তোমাকে রায় বেরিয়ে গেছে, যে টাকাগুলো পেন্ডিং হয়ে গেছে সেই টাকাগুলো তোমাকে দিতে হবে, এবং তোমাকে পার মান্থ 8,000 টাকা করে দিতে হবে। এই টাকা দিতে দিতে একটা বসে যদি আলোচনা মীমাংসার মাধ্যমে যদি সে বলে যে আমি সংসার করতে চাই, সেটা তুমি লাস্টে চেষ্টা করতে, কিন্তু কোর্টকে অমান্য করে নয়। কোর্টকে আমি আবার আমি ওকিলকে কথা বললাম, তারপরে ঠিক আছে আপনারা সবাই কেউ না এনকোয়ারি সঙ্গে করাচ্ছে না কিছু না, তাহলে আমি মাসে মাসে টাকা দেবো না, আমি ওয়ান টাইম দিয়ে আমি ডিসমিস করতে চাই, এই কথা বললাম। তখন কি বললেন? তখন আমি অ্যাডভোকেট বললো ঠিক আছে এটা কথা বাইরে বলবো, ওনার অ্যাডভোকেট ডাকিয়েছে, আমার অ্যাডভোকেটে গেল, তাহলে বাইরে গিয়ে কথা বললো, কথা বলে সামনে বললে, তখন বললো তো আমার বিশেষ এসেছে, বিশেষ আসার পরে তখন আমাকে আমি বললাম দেখো তুমি এইভাবে তুমি করো না, এগুলো করে তুমি কি পাচ্ছ কিটা বলো। তো বলছে কি করবেন না, আমি যাবো না বলে আমি সংসার করবো। আমি বলছি চলো তুমি বাড়িতে চলো, আমার সময় আছে, তুমি টাকা পয়সা আমি রাখলে তুমি স্যালারি অ্যাকাউন্ট আমার পুরো নিয়ে নাও, এটিএম সেটিএম তুমি রাখো, ঘর সংসার তুমি চলাও, আমার কোনো দরকার নেই, খালি তুমি কেমনে চলাবার তুমি চলাবে, সুন্দর তুমি ঘরে এসে যাও, এই কথা বললাম। তো বলা তো সে বলছে কি না আমি যাবোই না। তো ঠিক আছে তুমি যাবে না যাতে, তাহলে তুমি আমাকে ডিভোর্স দাও। আমি ডিভোর্স দিব না, কেন ডিভোর্স দিব, কেন ডিভোর্স দিব, তো এই কথা বললো। বলার পর তখন বলছি ঠিক আছে তাহলে অ্যাডভোকেটে বললাম ওয়ান টাইম আমি দিতে চাই, আমি 3 লাখ টাকা 4 লাখ টাকা বেশি দিব, তার চেয়ে বেশি আমি দিতে পারবো না। আমারও বিচার আছে, আমি চলতে আমার জন্য টাকা এত নেই, আমি আজকে 30 লাখ টাকা দিয়ে মাটি একটা কিনেছি, মাটি কিনে এখন এটা সেটা ফেলিয়ে। কি বলছো বউ, কি বলছো বলবে, তারপরে অ্যাডভোকেট বলছে পরে ওকে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে ওনার এগুলোকে কথা বলে দেখবো তো ওনার মান কি হয় কিনা। তারপর থেকে আমি আর দেখাশোনা করিনি। আবার এই মাসে সামনের মাসে আবার হেডিং হবে, হেডিং হবে 3-4 তারিখ। দেখো ভাই, যেটুকু বুঝলাম, তাহলে উকিল বাবু খারাপ নয়, উকিল অ্যাকচুয়ালি দিদি উকিল খারাপ নয় না, খারাপ আছে, আমি কেন শুনে বলছি দেখেন দিদি, ও অ্যাকচুয়ালি আমার অ্যাডভোকেট আমাকে বললো যে তুমি টাকা পয়সা নিয়ে আমি ওনার অ্যাডভোকেট সঙ্গে মিলামিতি করে নেবো, করে কেসটা আমরা ওটা করে নেবো। আমি বললাম ঠিক, খুব ভালো কথা, লাগলে যত লাগলে আমি টাকা দেবো, আমার কামটা আমার করে দেবো, আমি তো সংসার জোড়ার জন্য চেষ্টা করছি, ভাঙার না, না তো আমার জোড়াটা লাগাই দেন, যা লাগলে আমি সব দেবো, যে কথা বললাম। তারপর বলছে না তুমি জাজের সঙ্গেও গিয়ে জাজের ঘরে গিয়ে আমরা দেখা করবো, হ্যাঁ আমি চলে না, আমি ওটাও রাজি ছিলাম। লেকিন পরে আমি যখন এখান থেকে গেলাম, পরে যদি দেখা শেখা করবে বললো যে, তো উনি আর আমার সঙ্গে কোনো দেখা শোকা নাই, আমার ওনার অ্যাডভোকেটের কোনো মিলামিটি কথা নেই, কোনো প্রবলেম নেই, লেকিন আমার অ্যাডভোকেট ওনাদের সঙ্গে পুরো মিলে গেছে। আর যার যে আমার মনে হচ্ছে ওরা একে পাড়ায় থাকে না পুরা টিপকাটিতে, তো ওরা পুরো মিলিত আছে, আমার এটাই লাগছে। জজ সাহেবের সাথে যাদের যে উকিলবাবুর সম্পর্ক ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি তো অন্য উকিলবাবু রেখেও তো কিছু করতে পারবে কি মনে হয়? তো সেই জন্য তো আমি কেসটা আমি ট্রান্সফার করতে, তাহলে আরো তো লেন্দি হবে কেসটা, মানে আমি যাচ্ছি দিদি এখন আপনার পক্ষে, মানে আপনি আমার খালি উদ্ধারটা করে দেন গিয়ে। আপনার উদ্ধারটা কি করবো, এখানে উদ্ধার করার জায়গা তো তোমার কোর্ট না, এখন আপনি যদি গিয়ে মিসমাচটা করে দেন, তুমি আগে একটা কাজ করো, তুমি যদি মনে করো তোমার লয়ারটাকে চেঞ্জ করো, করে তুমি যে পেন্ডিং হয়েছে ওটা তোমাকে দিতেই হবে ভাই, না আমার এটা তুমি যত তাড়াতাড়ি পারো দিয়ে দিও, কারণ ওটাতে গন্ডগোল বাঁধবে, অশান্তি বাঁধবে, ওয়ারেন্ট বেরিয়ে যাবে, তুমি চাকরি করছো, চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হবে, এগুলো করো না, ঠিক আছে? তুমি ওর টাকাটা ওকে দিয়ে দাও, যে টাকাটা কোর্টের রায়, ওটা তুমি অমান্য করলে তো হবে না, তোমাকে আজ দিলেও দিতে হবে, কাল দিলেও দিতে হবে, ব্যাপারটা বুঝেছো? ধরো তোমরা সংসারটা করছো, তাও কোর্টে ওই টাকাটা পেন্ডিং, টাকাটা তোমাকে বউর হাতে তুলে দিতেই হবে বাবুর মাধ্যমে। তো ওর জন্য বলছি পেন্ডিং টাকা যেটা হয়েছে, টাকা বাড়িয়ে লাভ নেই, ওটা তুমি দিয়ে দাও। আর যে তোমার 8,000 টাকা করে রায় বেরিয়ে গেলে সেখানে কিছু করার নেই, তুমি তো অনেক পরে এসছো।
রায় বেরিয়ে যদি যায়, যদি 8,000 টাকা করে তুমি আমাকে দেখাতে পারো যে রায়টা বেরিয়েছে, আমি তো কোনো পেপার পাইনি। রায় পেপারটা আমাদের অ্যাডভোকেটের কথা বলতে হবে। আচ্ছা তুমি কথা বলো, দিয়ে 8,000 টাকা করে, নাহলে আমিও অ্যাডভোকেটের সাথে, তোমার অ্যাডভোকেটের সাথে কথা বলবো, দিয়ে উনি কি বলছেন আমি শুনবো। যদি তোমার রায় বেরিয়ে গেছে তুমি দিতেই হবে, এটা তুমি দিও। এইবার তুমি সবকিছু টাকা, পেন্ডিং টাকাটা দিয়ে দাও, 8,000 টাকা করে যেমন দিতে হবে তুমি দিয়ে দিও, তাহলে কোর্টকে অমান্য করতে হবে না, তোমার কোনো ওয়ারেন্ট বেরোবে না, কিছু না। তুমি জজ সাহেবের সামনেও যে দাঁড়িয়ে যদি বলছো, ভারতের সংবিধানে তো বলছে তুমি মেনটেনেন্স পাবে, বউ যদি না সংসার করে জোর করে তো করতে পারবে না। এবার হ্যাঁ, একটা মানুষকে কাউন্সিলিং করে সংসার করানো যায়, খারাপকে ভালো পথেও নিয়ে আসা যায়, আবার ভালোকে খারাপ পথেও নিয়ে যাওয়া যায়। তো সেই জায়গায় একটা মানুষ ধরুন ইন্ধনে হয়তো খারাপ হয়ে গেছে, তাকে একটা কাউন্সিলিং করে ভালো জায়গায় আনা যেতে পারে, বা সংসার তুমি করো, বা এতে বেনিফিট কম, তোমার 8,000 টাকা করে পাচ্ছ, থাকলে তো বর বলছে সবই দেবে তোমার জন্য, এবং তোমাদের তো পড়াশোনার খরচাটাও তো বাচ্চারা পায় তোমাদের ডিফেন্স থেকে, অনেক ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, এবার ওই ফ্যাসিলিটি গুলো সব, ওটাই বলছি, বাচ্চাটা যতদিন আমার স্কুলে ডকুমেন্ট দেবে না আমি তো নিতে পারবো না। হ্যাঁ, তো সেইগুলো ওকে বোঝাতে হবে। আর আমার বাচ্চার সঙ্গে সে দেখা করতে দেয় না, এবং কি কথা বলতেও দেয় না। আজকে দেখেন এত মাস হচ্ছে আমার ছেলে, দেখেন ভিডিও বলে কথা বলি যে আমি রেকর্ড করে রেখেছি, ছেলে কত আমার সঙ্গে খুশি। ঠিক আছে, আমার ওখানে চেনা জানা মানুষ আছেন, ওনারা একটু পাওয়ারফুল মানুষ, তো ওনাদেরকে আমি ফোন করব, দুই পক্ষকে ডেকে যদি ওনারা ওখানটায় বসিয়ে দিয়ে মিটিংটা করে দেয়। আপনি করে দেন না দিদি, আপনি সে বলে আর যা খরচা হবে আমি করবো, আমি দিদি ওটার জন্য চিন্তা নেই। খরচা নিয়ে বলছি না ভাই, এখন আর খরচার কথা বলবো না। তুমি, আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আছি। আমি কি বলছি, তুমি আগে এটা শোনো, আমি তো আছি। আমি বলছি তুমি যেটা পেন্ডিং টাকা ওটা দিয়ে দেবে কোর্টে, আমি দিয়ে দেবো, ওটা কোনো, আমার কথাটা তুমি শোনো। 8,000 টাকা তোমার জন্য মেনটেনেন্স, তুমি ওটা দিতে থাকো, আর আমি ওখানে কথা বলবো, তুমি ওখানে একবার গিয়ে দেখা করো, যে জায়গাটায় যেতে বলবো ওখানে গিয়ে দেখা করতে বলো, ওনারা একটা ভালো লয়ার তোমাকে দিয়ে দেবে। তোমার মনে হয় লয়ারের প্রতি যদি তোমার ডাউট থাকে, আমি জানি না, কিন্তু যদি তোমার ডাউট থাকে তাহলে তোমাকে একটা ভালো লয়ার দেওয়ার ব্যবস্থা করে দেবো। এইবার তোমার লয়ার দুটো ডেট তোমার মুভ করুক তারা, এবার দেখো ওখানটা কি, যদি পেন্ডিং টাকাটা কিন্তু দিয়ে দেবে, এটা কিন্তু আটকে রাখবে না, কোর্টকে অমান্য করতে নেই, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি এটা করো। এই কথা তুমি, এই 3টে কথা বললাম, এই 3টে কথা মেনে চলো। এক হলো কি, তুমি যেখানে যেতে বলো সেখানে যাবে, একটা ভালো লয়ার দেখে দিতে বলবো। আর দ্বিতীয় কথা হলো কি, যে তুমি পেন্ডিং টাকা যেগুলো আছে দিয়ে দেবে, আর মাসে মাসে যে টাকাটা রায় বেরিয়ে গেছে তুমি ওটা দাও। তার মধ্যেখানে তুমি বসার চেষ্টা করো, যদি হলো হলো, যদি না হলো তাহলে ওই কোর্স পায়, ঠিক আছে? এবার এটাও আমার বলছি, কিন্তু যদি মেয়ে পক্ষ যদি বলে না আমি ডিভোর্স দেব না, তাহলে সেখানেও কিছু করার নেই। সবকিছু মেয়ের দিকে থাকেন, আমি নই, না না ওটা কথা বলিনি, আপনাকে বলিনি আমি, সবকিছু মেয়ের পক্ষে সবকিছু থাকেন। এখন তো বর্তমানে তো আইনে তো তাই বলছি, মেয়ে যদি না চায় কিছু করে, আমি সেটাই বুঝি না, আমাদের ছেলের পক্ষে কোনো কিছু নাই। দেখো, ছেলেদের অবশ্যই লড়াই দিচ্ছেন নন্দিনী, অবশ্যই হবে, আগামী দিন তোমরাও আলোর মুখ দেখবে, কিন্তু বর্তমানে এখন কি বলতো, সত্যি কথা বলতে মেয়ে যদি সংসার না করে জোর করে করানো যায় না, কিন্তু ছেলে যদি সংসার না করে ছেলেকে কিন্তু করানো যায়। বলো কেন? বোঝানো হয় তখন তাকে মেনটেনেন্স দিতে হবে, জেল খাটতে হবে, ওয়ারেন্ট বেরিয়ে যাবে, আমি সব ঠিক আছে, হাজিরা দিতে হবে। তো আমার কথা হলো কি, তুমি জজ সাহেবের সাথে তর্ক করো না, তুমি মেনটেনেন্সটা তোমাকে দিতে হবে, আমি দিয়ে দেবো, আপনি যখন বুঝাচ্ছেন আমি সব বুঝে করব। এটা তুমি করবে না। আর ওয়ারেন্ট তুমি জজ সাহেবের সাথে কোনো সময় তর্ক করে বলতেও যাবে না যে আপনি ওয়ারেন্ট বের করুন, তবু আমার কিছু ইয়ে না, আমি ওকে নিয়ে সংসার করতে, টাকা দিলে আমার সংসার করবে না। টাকা দিলে যে সংসার করবে না, টাকা না দিলে যে সংসার করবে, এর কি মানে আছে? আগে বলছিল 4,000 টাকা, আর এবার দিয়েছে। তুমি রায়ের পেপার দেখতে থাকো, রায়ের পেপার দেখো, তুমি 4,000 টাকা দাও, 8,000 টাকা দাও, রায়ের পেপার দেখে দেবা। তুমি আরো দুটো উকিল বাবুকে তোমার পেপার দেখিয়ে তুমি কনসাল্ট করে নি, তারপরে তুমি যাবা, বুঝতে পেরেছো? তো ওই জন্যই বলছি, তুমি 4,000 টাকা করে রায় পেলে 4,000 টাকা দিবা, পেপার যা হাতে পাবা তাই তো দিবা, তাই না? অর্ডারে যেটা থাকবে সেটা তো তোমাকে দিতে হবে। তো একবার 4,000 একবার 8,000, তো এরম বললে তো এই মুখের কথা শুনবো না। তাহলে আমাকে আগে পেপার দিক, আমার যে পেন্ডিং আছে সেই টাকাটা, ওই পেন্ডিং টাকারও পেপার দিতে হবে। অ্যাকচুয়ালি টাকাটা দিতে হবে তোমাকে কোর্টে, বলতে তোমার ওই উকিল বাবু থাকবে, ওনাদেরও উকিল বাবু থাকবে, তখন তোমার টাকাটা তোমার উকিল বাবুকেই দিতে হবে। তো তুমি আগে পেপার বুঝে নেবে, তুমি পেপার বুঝে নেবে, তুমি তো পড়াশোনা নেই, তুমি পেপারটা আগে বুঝবে। এখন আদৌ কি রায় বেরিয়েছে কি বেরোয়নি, কি ব্যাপার, কত টাকা পেন্ডিং আছে, পেন্ডিং এরও টাকা যে ইয়েটা, ওটাও হিসাব চাইবে, বুঝতে পেরেছো? তোমার এখন প্রাথমিক কাজ এইটাই, পেন্ডিং টাকাটা ক্লিয়ার করা, সবকিছু বুঝে নিয়ে
দ্বিতীয় কথা হলো কি, তোমার ভালো একটা লয়ার দেখা, লয়ারটা আমার দেখতে হবে। ঠিক আছে? আর এইটা করতে করতে তারপরে তুমি দেখো টাকাটা যখন ওরা পাবে, তো রাগটা তো কমতেও পারে, তারপর ওকে নিয়ে বসা। আমি দেখবো ওনারা যদি বসাতে পারে, ওনারা মীমাংসা করেন, ওনারা একটা পাওয়ারফুল মানুষ, পলিটিক্যাল পার্সন ওনারা, তো ওনাদের সাথে কথা বলবো, ওনাদের কথা শোনে নাকি ওইখানটায়, তো দেখবো দুই পক্ষ মিলে বসিয়ে যদি কিছু করতে পারে করে দেবে। সময় মেন কথা আমার না দিদি, আমার 10 তারিখ পর্যন্ত তুমি আর 2 মাস ওয়েট করো, তুমি 2 বছর ওয়েট করছো, 2 মাস ওয়েট করো, এইগুলো সবকিছু করো, যদি একান্ত না হয় তখন আমি যাবো। এই যে দিদি দেখেন, আমি ছেলেদের নামে, মেয়ের বোন নামে, সবার নামে টাকা রাখা আছে, দেখেন দেখে কি করবো? দেখেন না, আমি যদি খারাপ যদি ছেলে আমাকে যে বলছে, আমার উপর ব্লেমটা দিয়েছে, তো তোমার বই ইন্ধনে চলছে, এখন কি করবে? আমি খুলে দেখে কি করবো? আপনাকে জিনিসটা দেখতে পারবেন যে কোনোদিন আপনি বলতে পারবেন, তুমি দেখাচ্ছ মানে তো বিশ্বাসের জায়গা। তো আমি ছেলের নামে এত টাকা করে রাখছি, মেয়ের নাম বোন নামে যে খোলার জন্য চেষ্টা করছিলাম, বউ আমাকে তো সেই সময়টা বউ চলে গেল, আর এদিন বলছে আজকে এবার গিয়ে আমি খালি ক্লোজ হবে বলে আমি ওপেন করে আসলাম। বুঝবে, একটু দেরিতে বুঝবে, বোঝানোর মানুষ দরকার। এই জয়েন্ট অ্যাকাউন্ট পর্যন্ত ব্যাংকের মধ্যে করে রেখেছি আমার বউর সঙ্গে, যদি আমি খারাপ হতাম তো করতাম, বলেন আপনি? তুমি খারাপ হলে কি জজ সাহেবকে বলতে যে আমি সংসার করব, টাকা দিলে সংসার হবে না? আমি এত জয়েন্ট অ্যাকাউন্ট সবকিছু করে রেখেছি, ছেলের অ্যাডমিশনের জন্য আমি কারমেলের মধ্যে যে আমার সবকিছু মা করে রেখেছি, কারমেলের অ্যাডমিশনের জন্য করলাম, সবকিছু করলো, তো করার পরে আবার ছেলেকে আমার দিল না অ্যাডমিশন করানোর জন্য সেই সময়টা। তাহলে ও সরকারি সহযোগিতা নেবে না? না, তাহলে বোকা মোচারা কিছু না। তো আমি এখন আমার ডিফেন্স যে এখন হয়েছে দিদি, এখন বলছি না, এখন আমার বোন নাম কাটাতে হচ্ছে। বোন নাম কাটাবে কেন? কাটাতে কেন হচ্ছে, এই যখন যেখানে আমাদের মিলিটারি হসপিটাল যেটা সুবিধা আমি পাচ্ছি, তো সুবিধার জন্য আমি মিলিটারি জয়েন পরিবার আমাদের জন্য এখন বোন নাম কাটিও না, শুনেন না, তখন ওখানের মধ্যে যাওয়ার পর তো ওখানে গিয়েছি, এবার আমার ছুটি আসতে দিচ্ছে না, আমি আছি বাইরে মণিপুরে, আমার অপারেশনের জন্য পাঠিয়ে দিয়েছি, কেম আছে আমাদের এত দূরে, তো ওখানের মধ্যে থেকে বলছে তুমি ভাই তোমার ছুটি যাওয়ার জন্য যদি হয় তাহলে তোমার এই কার্ড অ্যাক্টিভেট করতে হবে। তো কার্ড অ্যাক্টিভেট করতে হলে আমার বউকে আমি ফোন করে বললাম, আমি যে তুমি আমার ফুচকার একটা পাসপোর্ট ফটো মারো, আর তোমার ফটো একটা পাসপোর্ট মেরে ফটো পাঠাও, আর প্লাস তোমাদের সিগনেচারও লাগবে। আমি সে কথা পর্যন্ত বললাম, আমাকে বলছে আমার মেডিকেল ফেসিলিটি দরকার না, তোমার যার আছে আমার অন্য মানে বলে আমি অন্য বোর সঙ্গে আমার সম্পর্ক আছে, হ্যাঁ এই কেসে তো ফাঁসাচ্ছে আমাকে। তখন সবদিকে পান নেই, রেকর্ডিংটা শুনবেন, এই রেকর্ডিংটা হওয়ার পর তখন আমি রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে দেবে আমার, একবার শুনে নেন দিদি। এখন না, হোয়াটসঅ্যাপে দেবে। হোয়াটসঅ্যাপে না? হ্যাঁ, এখন অনেক নিয়ম টিয়ম চেঞ্জ করছি, রেকর্ড গুলো আমিই শুনবো, ও লাইভে শোনাবো না। আপনাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তো উনি এত কিছু মানে আমাকে করলো, তারপরে আমার নামে তুমি এই জেরক্স গুলো দাও, আমি উকিল বাবুর সাথে আলোচনা করব, ঠিক আছে? কি করলে কি হবে তোমার আমি দেখি। কোনটা কোনটা দেবো দিয়ে দেখবো? হ্যাঁ, কোনটা কোনটা দেবো? তোমার যা যা কেসের কপি আছে, আর এই যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট, তুমি এগুলো সব গুছিয়ে আমাকে দাও। আর ওই এই 3টে তুমি আগে করো, আগে পেন্ডিং টাকা দিয়ে আমাকে বলবে যে দিদি আমি পেন্ডিং টাকা দিয়ে দিয়েছি, ওটাতে দিয়ে দেবো আমি। একদম কোর্টকে অমান্য করো না, ঠিক আছে? মানে কোর্টকে না, আইনকে অমান্য করো না। তো হলো দিদি, আপনি আমার আমি আছি, আমি কি বললাম বুঝেছো? আমি আছি, যখন তোমার কোনো জায়গা থেকে কিচ্ছু হবে না তখন তুমি আমি আছি, সব জায়গায় আগে তুমি ওগুলো যাও, আমি তো তোমাকে করে দেবো জায়গা। আমার যদি পরিচিতি না থাকতো তাহলে তো এই কথাটা বলতাম না। এবং ওনারা ওখানকার নাম করা মানুষ, এক নামে ওনাদের ওখানকার এলাকায় সবাই চেনে, ঠিক আছে? তো সেই কারণে ওনাদের কাছে যাবে, আমার নাম করবে, ওনারা একটা যদি মীমাংসা দেয়, ওনারা করেন। এর আগে আমি যখন ওই একজনকে করেছিলাম, একটা কেস নিয়ে গেছিলাম, তখন আমি জানি। তো সেই কারণে ওনারা মীমাংসা করেন ওখানে বসে, পঞ্চায়েতে বসে। তো ওনাদেরকে ডাকবে, আর এমনই মানুষ ডাকলে আসতেই হবে, যে যাই হোক না কেন, ঠিক আছে? ওরা আসবে। আপনি একটা ভালো অ্যাডভোকেট আমাকে দেন, আমি একবার চেঞ্জ করব, ওনাদের মাধ্যমেই আমি দেখছি। আর তুমি আগে কোর্টের আমাকে পেপারস গুলো দাও, আমি উকিল বাবুর সাথে আলোচনা করে নি। ওটার মধ্যে আরেকটা কথা, আমার যে মেসো বললাম যে আমার শ্বশুর মেসো, মানে উনি ওনার আমার মিসের সঙ্গে কি সম্পর্ক আমি জিনিসটা বুঝতে পারছি না। মেসেও থাকে শিলচরে, উনি প্রত্যেক হিয়ারিংয়ে আসে, আমরা ওদের পুরো পরিবারকে আমরা বললাম ফোন করে করে, আমার মা পর্যন্ত আমি দেখো ওনাদের রিলেটিভ হিয়ারিং এ আসছে, ওইসব নিয়ে তোমার ডাউট করে লাভ নেই। ওটা ডাউট না, তারপর মধ্যে একটা কথা আমার মেসোকে আমি বললাম, সবাইকে বললাম, তো বলছে না আমি এগুলো পুলিশেতে আমরা মধ্যে আসবো না। ঠিক আছে, যারা যারা বলছে কেউ আসেনি,
কিন্তু এই মেসোটা আসছে, মেসোর সঙ্গে বললাম তো, মেসো বলছে আমি জানি না এগুলো কিছু, আমার ঢুকবো না। তখন মেসো আসছে, আসার পরে একটা কথা আমি বুঝতে পারছি না, আমার বোর আর মেসোর সঙ্গে আমি হল কল রেকর্ড আমি দেখি, মানে সিস্টেমটা না, আমাদের দেখো আর্মির সার্ভার আছে না, আমি চেক করতে পারি। জিনিসটা আমি সবাইকে বলি না কেন, আমি ফসবো বলে আপনাকে খোলা মানে বলছি আমি পার্সোনালি। তো উনি কথা মানে কি আমার মিসেসের সঙ্গে রাত্রে 12টার পর কথা বলে, রাত্রে 12টা 1টা 2টা 3টা 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলে মেসোর সঙ্গে। কি কথা বলে রাতে ঘুমানোর সময়? এবার কি কথা বলে আমি কি করে আমি বলবো? সত্যি কথা আমি জানি না, না এই কথা আপনাকে জানিয়েছি আমি। তো আমার এই জিনিসটা ডাউটফুলটা হচ্ছে। আর ওরা যারা যে এত বড় ঘর এখন নিতে পারবে, এত ভীষণ বাড়ি ভাড়াতে নিয়ে বসছে, আমার বাবার পেনশনে যদি পাচ্ছে 10 থেকে 15 হাজার টাকা। তা মেয়ের সাথে কথা বলো না। মেসো আমাদের কথা পাত্তা দিচ্ছে না, মেসো বলছে আমাদের কোনো মতলব নেই বলে। যেরকম আমি বললাম, আমার মায়ে বললো, তখন বলছে তুমি যত করো চলছে না করতে চলুক না বলে, চলতে রয়েছে এইভাবে চলো বলে, থাকো বলে, এভাবেই বলবো। অ্যাকচুয়ালি মেসো আর জাদুটা না বহুত করে এলাকা ওনার ঘরে আমি একটু জল পর্যন্ত খাই। আমার মিসেজ এক সপ্তাহখানি রেখে গেলাম, ওই রেকর্ডিংটা শোনার পরে আমি বললাম যেত আমার বউ উনি কাঁদছে, কেন তুমি আমার রেকর্ডিংটা পাঠিয়ে, আমি ও বাড়িতে কোন মুখ নিয়ে যাবো, আমাকে কথা বল, আমাকে তুমি কেন কান্না করছো, আমি যাবো, আমি মাকে বোঝাবো, মা তো তোমাদের কখনো কেউ কিছু বলেনি। তো আমার যেতে হলে আমার, তুমি তো বোন, ও কানলে আমার কথা খারাপ লাগবেই। তো আমি বলছি রাতে বিছানায় ঘুমাতে দিয়ে দেবো, তখন দিয়েছি কান্না করছে, তাহলে কেন কাঁদছো তুমি? ঠিক আছে হবে, কালকে আমি ঘর বাড়িতে যাবো, তুমি থাকো, আমি যাওয়ার 2 দিন আগে আসবো, এসে তোমাকে আবার ফিরে নিয়ে যাবো। তোমার কি মনে হচ্ছে এই সংসারটা হবে? আমার তো বলতে পারছি না দিদি, আমার তো যদি মনে হচ্ছে না। আপনার তরফ থেকে যদি হয়তো হতে পারে, আমার তো এখন তো ডাউট হচ্ছে কি ওনার কোনো কিছু আছে, না হলে সে আসার চেষ্টা করা। দেখো কেন বলছি হবে না, কারণ একটা মা তার সন্তানের জন্য যে সরকারি যে সহযোগিতাটা যেটা পাওয়া যাচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তো সেটা তো পড়াশোনার জন্য নেবে অ্যাটলিস্ট। আমি যে মেইনটেনেন্সের মামলা করেছে সে তো এই ফ্যাসিলিটিটাও নেবে, কেন নিচ্ছে না ওইটা বলছি। তো আমি তো বলে ওয়ান টাইম নিয়ে নাও, তাহলে ওয়ান টাইম নিয়ে আমাকে বিদায় করো, আমাকে বিদায়, আমি ফি, আমি ফিসটা, আমি প্রত্যেক হেরিং এ দিদিতে আসতে পারবো না, আমার যে চাকরিটা আমি এই চাকরিতে পাচ্ছি না। না তা তোমার ডিপার্টমেন্ট থেকে উকিল বাবুকে ইয়ে করো, আমি দিদি দেখো, সহযোগিতা নিয়ে একটা লিখিত দাও। খালি আমার সিভিল সার্ভে জানিয়েছি, আমি যদি চাই না, আমি যে লজ্জিত কি আমি জানি, আমার ডিপার্টমেন্টে আমার খুব সম্মান আছে, আমি সম্মানটা বাঁচিয়ে রাখতে চাই। আমি কথা দিদি সত্যিকার খোলাখুলি বললাম, আমি বহুত সম্মান আমার ডিপার্টমেন্টে, আর আমার যে ক্যারেক্টার আপনি দেখবেন আমার খবর। তুমি তাহলে এখন কি চাইছো বলো? আমি চাইছি দিদি আমার সংসারে জুড়ে যাক, আর যে জুড়ে যেতে জুড়ে যায়, আর না জুড়লে আমাকে বিদায় করে, আমার ছেলেটা আমাকে দিয়ে দেয়। এবার ওরা তো একটা টাকা ডিমান্ড করবে, আমি তো টাকা ডিল টিল করি না। তা ঠিক আছে, টাকা আমি তো বললাম তো 4 থেকে 5 লাখ টাকা আমি একেবারে দিয়ে বিদায় করবো, তার চেয়ে উপর তো আমি যেতে পারবো না, আমিও ভাই গরিব ঘরের ছেলে, কোনো বড় ঘরের ছেলে না, আমি কষ্ট করে আছে। আমি 12টা বছরে আমি 2টা বোনকে বিয়েও দিয়েছি, 2টা বোন বিয়ে দিয়ে, আর আমি নিজে বিয়ে করা দিদি, আমার এই চাকরিতে কত টাকা কত তোমার মাইনে থেকে তুমি পাবে, তোমার মা পাবে, সন্তান তোমার বউ সবাই একটা ভাগ হবে। তুমি যেহেতু চাকরি করো সবাই একটা ইয়ে পাবে, যেহেতু তোমার মা যদি চাকরি করো তোমার মা পাবেন না, ঠিক আছে? ওই তোমার বাচ্চা পাবে, আর বউ পাবে, আর তুমি পাবে। মা তো এখন পাবে, যেটা তো মার চাকরিটা তো পার্মানেন্ট চাকরি না, গভর্নমেন্ট জব না, যাই হোক নর্মাল করছে ইনকাম করতে গেলে। এখন আমার মিসেস টিউশন বোর্ডের মধ্যে পুরা করাচ্ছে, ও স্কুল টিচারও করছে, সে স্কুলের টিচার। হ্যাঁ টিচার করছে, আমি খবর পাইছি, আগে বিয়ের আগে টিচার করতে, তো তাহলে তার এখন কি টিচার? এখনো করছে, কিন্তু কাকে জানতে দিচ্ছে না। তাই হয়, টিচার আবার জানতে দিচ্ছে না, স্কুলে গেলে জানতে পারবে না। ও আমি একটা লেডিসের সঙ্গে ওই যে গাছেন খুলে আমি তো দেখে দিদি কোথায় কোথায় কথা বলে, আমি ইনস্টাতে বের করি। তো যদি উনি কিছু করেন তুমি তার ইয়েটা, উনি তার প্রাইভেটেই হোক বা সরকারি হোক, যাই করুক না কেন, একটা তো পে রসিদ আছে, সেটাকে যদি তুমি জোগাড় করতে পারো বা তুমি যদি এটাকে প্রুভ করতে পারো, তাহলে ও মেনটেনেন্সটা পাবে না, তোমার সন্তান পাবে। তো সে এইটাই কথা হচ্ছে, সে অ্যাকচুয়ালি সত্যিকারে আমি ও লেডিসটা আমাকে বললো, তো সে আপনি আমার মিসের সঙ্গে কথা বললেন তো ও কেমনে আছে, তখন উনি আমাকে বললো, কিন্তু ও খালি বলছে দিদি দাদা কাকে বলবেন না। তখন আমি বলছি আমি তো জানি না, আমি বলে আপনার মিসেসকে জিজ্ঞাসা করলাম দাদা কোথায়, দাদা কোথায়, তখন উনি বলে দাদা তো অরুণাচল পোস্টিং আছে, তো ওখানের মধ্যে বাড়িতে থাকতে পারে, ওখানে থাকার জন্য ক্যাম্পের মধ্যে জায়গা নেই, ফ্যামিলি রাখার জন্য সুবিধা নেই, সেজন্য আমার জামাই আমাকে আমার মার বাড়িতে আমাকে রেখে গেছে, ছেলে এখানে পড়াশোনা করার জন্য আমাকে ছেড়ে গেছে। তো উনি আসবে ডিসেম্বরে আসবে বলে, তো ডিসেম্বর আসবে বলে, তো ওখানের মধ্যে একজন পুরুষ মানুষ আছে, যখন আমার সালা এসেছে, এটা নাকি জামাই বলে জিজ্ঞাসা করলো, মানে এটা না আমার ভাই বলে। আরেকজন এসেছে, ওইটা বলে এটা কি জিজ্ঞাসা করলো, তো ওকে বলছে বলে এটা বলে কি আমার বলে দেওয়া, তো আমার কোনো ভাই নেই, ওর দেওয়ার কেমনি আসলো ওর বাড়িতে, ওনার বাড়িতে রয়েছে। আমি বলছি ওই জন্য তো তোমাকে বলছি যে সংসারটা তো হওয়ার জায়গায় নেই,
জোর করে তো হয় না, তাই জজ সাহেবের সাথে কথা বাড়াবে না। তুমি একটা চাকরি করছো, তোমার চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হবে, একটা কষ্ট করে চাকরি পেয়েছো, মা বাবা কষ্ট করে পড়াশোনা করেছে, তুমি নিজেও বলছো আমি খুব গরিব মানুষ, তো তোমার চাকরিটাকে ধরে রাখার জন্য এটা তোমার একটা লাইফ, তাই তো, একটা নতুন জীবন পেয়েছো। যেটা কপালে লিখন সেটা হবেই ভাই, সেটা কেউই আটকাতে পারবে না, আমি না তুমি, একমাত্র পারে উনি, উপরালা, তাই তো। তা ওনার উপরে ছেড়ে দাও। আর তোমাকে যেটা যেটা বললাম, তোমার যদি উকিল চেঞ্জ করতে হয় উকিলটা চেঞ্জ করো, আমি যেখানে বলবো তারা একটা মীমাংসা ডাকবে, মীমাংসা ডেকে তাদেরকে বসানোর চেষ্টা করবো, যেহেতু আমার রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা আমি কাজে লাগাই, তো যদি তোমার উপকার হয় ওটা যদি হলো। আর মেন যেটা পেন্ডিং টাকা, পুরো রসিদ দেখে নেবে, কত মাসের পেন্ডিং, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তুমি দরকার বলে আমাকে পাঠাবে, আমি উকিল বাবুর সাথে আলোচনা করে নেবো। করে নিয়ে যদি বলি যে ভাই তুমি এগুলো পেয়েছো, তুমি এটা দাও, যেটা বলবো তুমি ওটা করো, পাঠিয়ে দিলে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, রসিদ পাঠাবো না, অনলাইনে যেটা পাঠাও কপিটা স্ক্রিনশট, যে আমার যে টাকাটা পেন্ডিং আছে কোর্টে, ওই আমাকে রসিদটা দিন। আর আমার যে রায়টা বেরিয়েছে, রায়ের পেপারটা তো আমি পাইনি, তো ওটা একটু দিন, আমাদের ডিপার্টমেন্টে দেখতে চেয়েছে, ঠিক আছে, এই কথাটা বলবে। তারপরে তো সেই কথা বললো, তো বলার পরে উনি এই কথা বললো, তারপরে আমি জিজ্ঞাসা করতে আপনার সঙ্গে কিছু না বলে, আমার বাচ্চাটাকে উনি টিউশন করাতে, অনেক বাচ্চাকে টিউশন করাচ্ছে, তো সেই জন্য বললো, তারপরে তো আমার বাচ্চা কোন স্কুল দিয়েছে বলে, তো আমি এখন পিস স্কুলে দিয়েছে বলে, টিউশনে তো নট গ্যারান্টি পাকা রসিদ, আজকে টিউশন আছে কালকে নাও থাকতে পারে। তারপর বলে বাচ্চাকে সকালবেলা উনি স্কুলে ছেড়ে যান, ছেড়ে তারপরে ওই আবার নিজের স্কুলে যান, ওটা আমার হ্যাঁ, যদি উনি কোনো জায়গায় চাকরি করেন, প্রাইভেট প্যারা টিচারও যদি হন, তো সেখানে তারা মাইনে পাচ্ছেন, সেটাকে তোমাকে ওটাকে তদন্ত করে বের করে তার পে রসিদ বা কত টাকা মাইনে পাচ্ছেন, কি পাচ্ছেন, বা উনি যে ডিউটিটা করছেন, যাচ্ছে তো একটা টাইম টু টাইম। আমাকে মারার জন্য চেষ্টা করেছিল দিদি, কি বলবো, উনি আমার মারার জন্য চেষ্টা, উনি মারার জন্য চেষ্টা করেছে, তুমি আবার ওনাকে বলছো নিয়ে ঘর করবো, আবার জজ সাহেবকে বলছো যে আমি টাকা দিলেও ঘরে আসবে না। না তো ওই তো ঘরের মধ্যে উনি থাকে, দেখো আমাকে এখানে কেমনে বললো যে আমি যখন কোর্টে যাই আমার মা কার দিদিকে নিয়ে যায় সঙ্গে, তো আমাকে বলে তুমি একা কেন আসো না, তুমি সঙ্গে কিনে নিয়ে আসছো, তো ঠিক আছে তোমার মা আর দিদিকে পাঠিয়ে দাও, আর তুমি একা থাকো, ঠিক আছে একা থাকো, তো তোমার বাড়িতে থাকবো আমি, তো আমার বাড়ি থাকার দোকানে হোটেলে থাকো বলে, আমার লোক আছে বলে, লোক আর তোমাকে সঙ্গে দেখা পাবে, তার মানেটা কি, একা থাকতে বলছে। তখন আমার মা আমার বলছে না ভাই একা আমি রাখতে পারবো না। বহুত ছবি দেখি, এ নাও পেপারস গুলো জেরক্স করে আমাকে দাও, উকিল বাবুর সাথে আলোচনা করে তোমাকে যেটা বলবো তুমি সেই পথটাকে অবলম্বন করো, তোমার ভালো হবে। দিদি আমার একদম মানে কোনো দিক থেকে মানে ফ্রি হতেই পারছি না দিদি। হবে, দাঁড়াও, ভগবান যখন লেখার ঠিক লিখবে। তুমি এই পদগুলো, তুমি তো যা করেছো সব ভুলই করে গেছো, টাকাটা এতদিন না জমিয়ে তুমি দিয়ে দিতে পারতে, এত টাকা একসাথে জমতো না। তুমি ভাবছো মানে না দিলে বউ চলে আসবে, তাই কোনদিন হয়? কোর্টের রায় বেরিয়ে গেছে, ও তো জানে যত জমছে, যত পেন্ডিং থাকে ততই জমছে, আর আমি একবারে থাকো টাকা পাবো, মাসে মাসে দিলে যাও বা খরচা হতো, আর তুমি একবারে দিলে টাকাটা ভালো কাজে লাগবে। তুমিই তো বোকামো করেছো, দিতে যখন হবেই। আর জজ সাহেবদের উপরে তর্ক করতে, তুমি যে উকিলই নাও না কেন, তুমি তাহলে তোমার পক্ষে কোনোদিনই কিছু হবে না। সব জেরক্স গুলো করো, আমাদের বিয়ের ফটো সব আছে, দাঁড়াও দেখছি।